যারা মাংস খেতে ভালোবাসেন আমাকে বলতে পারেন আপনারা কি খান? মুরগি খান না মোরগ খান? কোনোটাই খান না, মাংস খান। যেটা খাচ্ছেন কিনে এনে ব্রয়লার বাজার থেকে, ব্রয়লার মুরগি, ওটা না মোরগ না মুরগি, পাগুলো সরু সরু, গাটা এই মোটা। ও তো না মুরগি না মোরগ, না ছেলে না মেয়ে, মাঝখানে একটা পড়েছে, বুঝেছেন তো? আর আমি বলবো না, সেই খাচ্ছে মানুষ। যত আপনি নিম্নগামী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন মানসিকতা তত নিম্নগামী হবে। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি হবে। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব উপর দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে সঙ্গের ফল। যেমন সঙ্গ করবেন ফল আপনার। সনাতন ধর্মে 4টে ভাই, আর ওইদিকে মুঘল সাম্রাজ্যের 4 ভাই। কে কে? দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। 4 ভাই। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান নিজের সিংহাসনে বসবার জন্যে বৃদ্ধ পিতাকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে। এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি নিজের বাবাকে। শাহজাহান তার নিজের আত্মজীবনীতে লিখেছেন, তুই আমার নিজের ছেলে, তোর থেকে কাফের হিন্দুরা অনেক ভালো, যারা মরার পরে মৃত বাবাকে জল আর পিণ্ডি দান করে, তুই তাও দিস না। 4 ভাই নিজে সিংহাসনে বসবে বলে বাকি 3 ভাইকে মেরে 3 ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার কাছে নিয়ে গেছে ঔরঙ্গজেব, বলে খাও। এটাও একটা সম্প্রদায়, এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনবাসে যাচ্ছে, ভরত সিংহাসনে বসা তো দূরে থাক, রামের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে আসনের পাশে বসে 14 বছর রাজ্য শাসন করেছে। দাদা ফিরে আসার পরে আপন মনে দাদাকে রাজত্ব ফিরিয়ে দিয়েছে। এটা সনাতন ধর্ম। হরি বল, হরি বল। চিনতে শিখুন, কোন মাটিতে জন্ম হলো, কোন ঘরে জন্ম হলো, কেন জন্ম হলো। না চিনে না বুঝে নিজের ধর্মকে ছোট করবেন কেন, অপমান করবেন কি জন্য? মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু কর্ম পশু জনি হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। তারে লইতে হয়। সব সময়ের জন্যে কর্ম ভালো করবেন। কেউ যদি আপনার শত্রু হয় তার ভালো চাইবেন, লোকের ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, আপনি যদি মানুষের ভালো চান ঈশ্বর আপনার ভালো চাইবে। না না, তা বলে আমি এটা বলবো না। মহোৎসব কবে আপনাদের? কালকে মহোৎসব, সকলে আসবে তো? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমাকে তো পায়েস পরিবেশন করার দায়িত্ব দিয়েছে, আমি কমিটির একজন ধরুন। এখন আমার ছেলে মেয়ে বউ বসেছে, কমিটি শিখিয়ে দিয়েছে, এই 1 চাটু করে দিবি, পায়েস বেশি না, 1 চাটু করে। এখন আমার ছেলে মেয়ে বউ বসে আছে, ওদেরকে ইশারা করছি, তোরা পাতায় নিস নি, গ্লাসটা পাত, প্লাস্টিকের যে গ্লাসটা আছে বুঝলেন, ওইটা পাততে। সবাইকে 1 চাটু করে দিচ্ছি, আর আমার ছেলে মেয়ে বউ বসেছে বলে ওদেরকে গ্লাস ভরে ভরে দিচ্ছি। হ্যাঁ, আবার পাশ থেকে কেউ যদি বলে, কি ব্যাপার দাদা একটু বেশি দিচ্ছেন মনে হচ্ছে, এই তুমি তোমারটা দেখো, এদিকে দেখতে হবে নি। হ্যালো হ্যালো, এই যে করছেন না, এই যে করলাম, এরও একটা ফল আছে, এরও ফল আছে। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, তাই তো করলাম।
বিশ্বাস। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? ভগবান দুটোই দেখতে পাচ্ছে, প্রণামটাও দেখতে পেল, জুতো চুরিটাও দেখতে পেল। আপনাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার জুতো চুরিটার। আশ্চর্য কি জানেন, আমাদের জীবনের আশা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সবাই পাবে না, পাবে যে কোনো একজন। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আজকে সভ্য সভা মাঝে যা পরিবেশন হবে, হরিসভায় বসে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর পাশে যে আরেকটা মানুষ দাঁড়িয়ে আছে তার কথা আমরা কেউ ভাবি না। সে কে বলুন তো? নিত্যানন্দ প্রভু। নিতাই গৌর দু ভাই বলে না? হ্যাঁ, এই নিতাই চাঁদ, এই নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। একই মায়ের পেটের দু ভাই নয়, সকলে জানেন আপনারা। একজনের বাড়ি নবদ্বীপ, আরেকজনের বাড়ি হচ্ছে বীরভূম, এক চক্রা। এই দুই ভাই, এই যে আপনারা হরিনাম শুনছেন, কীর্তন শোনার জন্য বসেছেন, কীর্তনের মঞ্চে এসে ভিড় করেছেন, চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার বিয়ে করে তিনি তো সন্ন্যাস হয়ে চলে গেলেন, সঙ্গে নিতাই চাঁদকেও নিয়ে গেছেন। দুই ভাই পুরীতে গিয়ে বসেছেন, পুরীর সমুদ্রের ধারে, নিতাই আর গৌর। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম। আচ্ছা, আমরা দুইজন যদি সাধু হয়ে যাই, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? একটা কথা মনে রাখবেন, যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে ভগবানের নাম হয়, সেই গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে, তা না হলে পাবে না। হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করতে হবে, তবে হবে, না হলে হবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনারা বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে কীর্তন শুনতে আসবেন, হরিনামের কৃপা পাওয়া যায় না। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? লটারির টিকিট সবাই কাটছে, সকলের লাগবে না, লাগবে যে কোনো একজনের। ভগবানকে সবাই ডাকছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো যদি ডাকা যায় তবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। এই যে এত সুন্দর নাট মন্দিরটা হয়েছে, এই নাট মন্দিরে বসে সন্ধ্যের পরে কেউ তাস খেলবেন না, নাট মন্দিরে বসে কেউ খৈনি খাবেন না, এখানে বসে কেউ বিড়ি খাবেন না। নাট মন্দির বিড়ি খৈনি খাওয়া, তাস খেলার জায়গা নয়, এটা ভগবানের মন্দির, ভগবানের নাম করবার জায়গা। নিজের ভালো না চাইলে কি পাড়ার লোকে চাইবে নাকি? নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, হাত ধরে নিতাই চাঁদকে বলছে, ভাই শোনো একটা কথা বলি। কি দাদা বলো? বলছিলাম কি, আরেকবার তুমি বাংলায় যাও। আর যখনই বলেছে বাংলায় যাও, কি করতে হবে? নিতাই চাঁদ বলে উঠছে, আমার কি করতে হবে? মহাপ্রভু বলছে, তোমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। বল দেব, দেব, নাম দেব। দাঁড়াও, চলে যাচ্ছ কি? একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, আমার বিয়ে? আরে 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করছে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়ে কে দেবে? আরে ঠিক দেবে। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আর শুধু বিয়ে করলেই হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, তবে তো বাংলার মানুষে বুঝবে সংসারে থেকেও কীর্তন করা যায়।
নিতাই চাঁদ বাংলায় এসেছে, বিয়ে করেছেন, সংসার করেছেন, তবে তো আপনারা হরিনাম করছেন সংসারে থেকে, নাহলে আমরা কোথায় পেতাম? হরিসভায় বসে আজকে দ্বিতীয় দিনের কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হ্যাঁ, নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, আর সঙ্গে অগণিত ভক্ত তারাও ফিরে আসছে। হ্যাঁ, সকলে মিলে বলতে বলতে আসে কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী আয়। এসেছে এরা গান হলেই দাঁড়িয়ে পড়ে, যেরকম ওই হোটেলের নেতারা দাঁড়িয়ে পড়ে না, সেই রকম ব্যাপার। আরে এদের তো দায়িত্ব কিছু আছে নাকি? একটু হাত তোলা যায়? না না না, যে মায়েরা হাত বাড়িতে রেখে এসছে তোলার দরকার নেই। তুলেছ? একটু তালি দেওয়া যায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, হরি হরি সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, হরি হরি সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার রং ফিরে হাত নামাচ্ছে কাটা, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, এটা মাথায় রেখো, টাকা সব বাদ হয়ে যাবে, তুলে থাকো। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তোর রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা গায়ে। এসেছে এসেছে ব্রজের হরি 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 বল। তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই রাই অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই রায় অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। তার কালো বরণ নাই রাই অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই রায় অঙ্গে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল, বাহু তুলে বলো। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোর দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামে
বিদায় দিয়েছে, রাধা ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে যাবে বিদায় দিয়েছে। এখন বাঁশি নয়ার সাধবে কিসে, অগ হাত তুলে তাই নাম বিলায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদীয়ায়, সোনার নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সন্ধ্যা। আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদীয়ায়, তোদের এই তুমি কৃপা এই যাব জরে করুণা করো, কৃপা আরে বলো ভাই নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল পাথর লাগিয়ে এই যে মন্দির, বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেননা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার কাছে বলুন দেখি, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো সেইখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। আর যারা একটু ভালো মন্দির তারা আবার সিগারেট জ্বালায়, বড় মন্দির যাদের 2-3 তলা হয়, অনেকে একটু খৈনিও জ্বালায়। আচ্ছা, যে মন্দির মানুষ তৈরি করলো, যেখানে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ার রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকি যাচ্ছে। কলিযুগের মানুষ কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুকুরের বাচ্চা পালে। দেখেন না, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচায়, আবার এক থালায় বসে খায়। আর যারা গরু চড়ায় ওরা সব গাইয়া ভূত। হ্যাঁ, মনে রাখবেন, কুকুর প্রত্যেকে পুষবেন, আমি না বলবো না, কিন্তু নিগমানন্দজি লিখছেন তার বইতে, কুকুর যেন কখনো বাড়ির মধ্যে ঢুকে না আসে, বাড়ির বাইরে থাকবে। বাড়ির মধ্যে নয়, বাড়ির বাইরে। কেন? জীবনে কিন্তু কুকুরের থেকে শেয়াল অনেক বেশি চালাক। তাহলে মানুষে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুরের বাচ্চা কেনে কেন? একটা বন থেকে শিয়াল ধরে আনতে পারেনি? ও তো বিনা পয়সায় পাওয়া যায়। শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর হচ্ছে বিশ্বস্ত। যার জন্যে মানুষে শেয়াল পোষে না, মানুষে কুকুর পোষে। কেন? জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করা বেশি জরুরি। জীবনে এমন বন্ধুত্ব স্থাপন করবেন যা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। বন্ধুত্ব কিরকম? 3 দিন যদি বন্ধু তোমাকে চাউমিন খাওয়ায়, তোমার উচিত পড়ে বন্ধুকে একদিন খাওয়ানো। তুমি যদি না খাওয়াতে পারো,
4 দিনের দিন তোমাকে স্কুল যাওয়ার সময় আর ডাকবে নি, আগে চলে যাবে। বন্ধুত্ব শেষ। কেন চাউমিন খাওয়ায়নি? এই যে নিতাই বসে আছে, দেখেছেন তো, নিতাই এসেছে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, বন্ধুত্ব যদি করতে হয় কিরম বন্ধুত্ব করবেন? শিরোরায় গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে, যে গোয়ালা প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা আবার 10 কিলোই দুধ দেয়, প্রতি বাড়িতে 1 কিলো করে খাঁটি দুধ। এখন গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে সকলের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মেয়ে জামাই এসেছে। এক বাড়িতে গোয়ালাকে ডাক দিয়ে সেই বাড়ির বাবু বলছে, এই কালকে সকাল থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিবি, আমার নাতি নাত দিয়েছে একটু খাবে। আর গোয়ালা বলছে, বাবু হবেনি, আমার বাড়ি ধর। কত করে দাম? বলে 60 টাকা। আমি 80 করে দিচ্ছি। ব্যাস, খদ্দের রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে গোয়ালা বলছে, আমার গরুর দুধও বেড়ে গেল। যাবেন কোথায়? যাওয়া জায়গা নেই। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, দুধের দাম তো চচ্চর করে 60 থেকে 80 হয়ে গেল এক ধাক্কায়, আর একটু টানা খেঁচা করলে হয়তো 90 হয়ে যেত। কিন্তু গরু তো দুধ বেশি দিবেনি, 10 কিলোই দেবে। তাহলে কি করে ম্যাচিং করব? ও চিন্তা করছে ম্যানেজ করতে হবে, 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দেবো। 10 কিলো দুধে 1 কিলো জল দিলে কে দেখছে? কে বুঝতে হবে? কেউ। একবারে ভালো কেনা জল সিল কেটে 1 লিটার বেসিলারি দুধ দেখছে। এতদিন পরে বন্ধু একটা পেয়েছি, পড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মিশে গেছে। বন্ধু আয়, বুকে আয়। মিশে গেছে তো, দুধেরও যা রং জলেরও তাই। জল বলছে, বন্ধু বলে বুকে টেনে লাভ হবে না খুব একটা। কেন? তুমি 80 টাকা কিলো, আমি 6 টাকা। জল বলছে। দুধ কি বলছে? শোন, তোকে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, বন্ধুত্বের মান রাখতিছে। দুধের দামও 80 টাকা, জল মেশানো দুধ সেও 80 টাকা। যে মালিক আবার কিনে নিয়ে গেছে, সে দেখছে দুধটা কেমন পাতলা মনে হচ্ছে। যাক, কিছু তো বলতে পারি না, 7-8 দিনের জন্য এসেছি, কীর্তন শেষ হলেই তো কলকাতায় চলে যাব। হ্যাঁ, আবার ওই প্যাকেটের দুধ খাওয়া শুরু করে দেবো। কলকাতার লোক একটু প্যাকেট ট্যাকেট খেতে ভালোবাসে, বুঝেছেন তো, সব কিছু প্যাকেট। তো যাই হোক, আবার কলকাতাতে যাব, তো একটা কাজ করি, উনুনে বসে একটু দুধটাকে ফুটলে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা কড়ার তলায় থাকবে, ওইটা আমার নাতি নাতনিকে দেবো। দুধটা উনুনে বসিয়ে যেই ফুটোচ্ছে, ওনার গিন্নি দুধ দেখছে, সর্বনাশ, জল তো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি তো শুনবো না। দুধ কি করলো, অমনি কড়ার বাইরে উতলে সে আগুনটাকে নিভিয়ে দিতে চাইছে। মালিক দেখছে সর্বনাশ, আসল জিনিসই চলে যাচ্ছে। আবার মগে জল নিয়ে আবার কড়ায় দুধ বলে, আয় বন্ধু চলে আয়। যাওয়ার জায়গা আছে। জীবনে এইরকম বন্ধু করতে হবে যা কোনো অবস্থাতেই হাত ছেড়ে চলে না যায়। চলে যদি যেতেও চায়, তবুও যেন ছুটে টানা হয়ে কাছে এসে যায়। হ্যাঁ, লতা মঙ্গেশকরকে দেখেছেন তো, নাম শুনেছেন, গানও শুনেছি। আমি যতটুকু জীবন তাকে দেখেছি, কোনোদিন দেখিনি। টিভিতে তো দেখেছি, সব দিন দেখতাম এইরকম করে শাড়ি পরতেন, পিঠের ওপর দিয়ে আঁচলটা দিয়ে রাখতেন, এইরকম এইরকম। একটা শাড়ি পরে 25টা গান রেকর্ডিং করতেন, যে গান মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা হয়। একবার নিচের দিকে নেমে গেলে না, টেনে তোলা খুব কষ্ট।
মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরিবল হরিবল। ভালোটা যেমনই থাকুক আর মন্দটা যত দামি বোতলে ভরে দিক, মন্দ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। তাই জীবনে সব সময়ের জন্য চাইবেন, কোনো কস্মিন কালেও কোনো দিনের জন্যে মন্দের সঙ্গে হাত মেলাবেন না। জীবনে যত দুঃখ হোক, যত কষ্ট হোক, ভালোটাকে হাতে রাখবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। নিতাই চাঁদ বাংলায় এসেছে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে। কোন জায়গায় এলো? পশ্চিম, এটা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের আগে একটা জেলা পড়ে, যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার আদি সপ্তগ্রাম, রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে, ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্দারণ দত্তের বাড়ি। উদ্দারণ দত্ত বেঠে মানুষ, আমার চাইতেও বেটে। তার উপরে গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও। তার উপরে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল দিয়েছে। এবার বলো, কালো লোক যদি সর্ষের তেল দেয় কিরকম লাগে? কালো একবারে খেলে যাচ্ছে, পুরো তিরপল কালার, বুঝলেন?